সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা অডিও বই চ্যানেলের পক্ষ থেকে। চলছে আমাদের সকলের প্রিয় লেখক হুমায়ুন আহমেদ রচিত একটি বৈজ্ঞানিক কল্পকাহিনীমূলক উপন্যাসটির নাম হলো ফিহা সমীকরণ। এর আগে দুটো পর্ব করেছিলাম আমরা, আজ পাঠ করছি তার তৃতীয় অর্থাৎ শেষ পর্বটি। আশা করছি আপনারা সবাই উপন্যাসটি উপভোগ করছেন। পরবর্তী গল্পগুলোতে আপনাদের যদি রিকোয়েস্টেড কোনো গল্প বা উপন্যাস থাকে আমাদেরকে সাজেস্ট করতে পারেন কমেন্টের মাধ্যমে। আমরা সর্বোচ্চ চেষ্টা করব সেই গল্পটি আপলোড করার জন্য। তাহলে শুরু করছি আজকের তৃতীয় অর্থাৎ শেষ পর্ব। অ্যাঙ্গেলহার্স্টকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয়া হলো। অ্যাঙ্গেলহার্স্ট বললেন, মৃত্যুদণ্ড দিচ্ছেন দিন, শুধু দণ্ডাদেশ 4 বছরের জন্য পিছিয়ে দিন। আমি দেখতে চাই সত্যি সত্যি মানসিক শক্তিসম্পন্ন শিশু তৈরি হয়েছে কিনা। তাকে সেই সুযোগ দেয়া হলো না। সুযোগ দিলে তিনি বিস্ময় এবং আনন্দ নিয়ে দেখতেন 7 জন মেন্টালিস্টকে, আজকের বিশাল মেন্টালিস্ট সমাজের যারা আদি পিতা ও মাতা। ফিহা বললেন, তুমি বলতে চাচ্ছ প্রফেসর অ্যাঙ্গেলহার্স্টের এক্সপেরিমেন্ট সফল হয়েছিল? ইতিহাস তাই বলে স্যার। যে যন্ত্রের কাছ থেকে তিনি এই বিদ্যা পেয়েছিলেন সেই যন্ত্র খুঁজে বের করার চেষ্টা করা হয়নি? ইতিহাস বইয়ে আর কোনো তথ্য নেই স্যার। খুব ভালো কথা, এখন অঙ্কের মডেলটা নিয়ে কাজ শুরু করা যাক। ফিহা অতি দ্রুত সংখ্যা বলে যেতে লাগলেন, এখন শুধু ডাটা এন্ট্রি। স্যার, ফিহার চিন্তায় বাধা পড়ল। ডাটা এন্ট্রিতে শেষ সংখ্যা কি বলেছিলেন ভুলে গেলেন। তিনি ক্রুদ্ধ চোখে তাকালেন। লিম দাঁড়িয়ে আছে। নিচু বুদ্ধিবৃত্তির রোবটগুলির চেহারাও কি বোকার মতো করে বানানো হয়? কি অদ্ভুত বোকা লাগছে এই গাধা ধরনের রোবটটাকে। কি চাও? আমি কিছু চাই না স্যার। কেন এসেছো এখানে? একটা মেয়ে দাঁড়িয়ে আছে। কোথায় দাঁড়িয়ে আছে? গেটে। কি চাই? জানি না কি চাই। ফিহার শরীর জ্বলে যাচ্ছে রাগে। গাধা ধরনের এই রোবটগুলি কেন তৈরি করা হয়? নাম কি? আমার নাম লিম। মেয়েটার নাম জানতে চাচ্ছি। মেয়েটার নাম মেয়েটা জানে, আমি জানি না। ফিহা প্রচণ্ড ধমক দিতে গিয়েও দিলেন না। হঠাৎ মনে হলো, নুহাস নয় তো? সে কি আসবে? তার আসার সম্ভাবনা ছিল মাত্র 10 ভাগ। কিন্তু ফিহা উঠে দাঁড়ালেন। তার পেছনে পেছনে লিম আসছে। এর হাঁটা চলাও বেকুবের মতো। অকারণে দরজায় ধাক্কা খেল। ফিহা থমকে দাঁড়িয়ে বললেন, তুমি কেন পেছনে পেছনে আসছো? জানি না স্যার। তোমাকে আসতে হবে না। গেটের বাইরে নুহাস দাঁড়িয়ে আছে। তার সঙ্গে দুটো ব্যাগ। একটা ব্যাগ বেশ বড়, একটা ছোট। প্যাকেট করা এক গাদা বই, একটা ফোল্ডিং ইসি চেয়ার, একটা টেবিল ল্যাম্প। নুহাস লাজুক গলায় বলল, আপনি আসতে বলেছিলেন, আমি এসেছি। ঠিক কোন কথাটা বললে ভালো হবে ফিহা বুঝতে পারছেন না। সব কেমন জট পাকিয়ে গেছে। মেয়েটিকে ওই দিন তেমন আকর্ষণীয় মনে হয়নি। আজ অসম্ভব রূপবতী বলে মনে হচ্ছে। কোনো সাজসজ্জা করেছে বলে তো মনে হয় না। তাহলে সুন্দর লাগার কারণ কি? সৌন্দর্য ব্যাপারটা কি? একটা জিনিসকে কেন সুন্দর লাগে, কেন অসুন্দর লাগে? আমি কি চলে এসে আপনাকে খুব বিব্রতকর অবস্থায় ফেলেছি? না, আমি আমার সব জিনিসপত্র নিয়ে এসেছি। ভালো করেছ। আমি কি বাড়ির ভেতর আসব? অবশ্যই আসবে, অবশ্যই। সুন্দর কিছু বলা উচিত, বলতে ইচ্ছাও করছে, কিন্তু সুন্দর কোনো কথা মনে আসছে না। তার কি উচিত না মেয়েটির রূপের প্রশংসা করে কিছু বলা? কি বলা যায়? নুহাস বলল, আপনি গেট ছেড়ে সরে না দাঁড়ালে তো আমি ভেতরে আসতে পারছি না। ফিহা সরে দাঁড়ালেন। তার ইচ্ছা করছে মেয়েটিকে হাত ধরে ভেতরে নিয়ে যেতে, কিন্তু লজ্জা লাগছে, অসম্ভব লজ্জা লাগছে। লজ্জা লাগার কারণ কি? নুহাস বলল, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব বিব্রত হচ্ছেন। না না না, বিব্রত হচ্ছি না, মোটেই বিব্রত হচ্ছি না। অঙ্কের একটা মডেল তৈরি করছিলাম, মাঝখানে তুমি এলে, মানে সব এলোমেলো হয়ে গেল। একটা কাজ করা যাক, তুমি ঘরে যাও, লিম তোমাকে সব দেখিয়ে দেবে, কোন ঘরে থাকবে এইসব আর কি। লিম কি? লিম হচ্ছে কর্মীর রোবট, বোকা ধরনের, তবে ঘরের কাজে খুব পটু। তুমি সব দেখে শুনে নাও, আমি এই ফাঁকে আমার কাজটা শেষ করি।
অবশ্যই বিয়ের লাইসেন্সের জন্য দরখাস্ত করতে হবে। এটা যদিও তেমন জরুরি নয়। কফি কফি খাবে? আমাকে নিয়ে আপনি ব্যস্ত হবেন না। ব্যস্ত হচ্ছি না তো, মোটেই ব্যস্ত হচ্ছি না নুহাস। জি। মেয়েদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় আমি জানি না, কি বললে তারা খুশি হয় তাও জানি না। পদে পদে আমার ভুল হবে, তুমি কিছু মনে করো না। কি করলে তুমি খুশি হবে তা যদি তুমি বলো তাহলে আমি তা করব, অবশ্যই করব। নুহাস হাসি মুখে বলল, আপনি যদি হাত ধরে আমাকে বাড়িতে নিয়ে যান তাহলে আমি খুশি হব। ফিহা নুহাসের হাত ধরে বাড়ির দিকে এগুচ্ছেন। পাঠক এবং লিম দুজনই বারান্দায় এসে দাঁড়িয়েছে। পাঠক এমন ভাব করছে যেন সে কিছু দেখছে না, কিন্তু গাধা লিম চোখ বড় বড় করে তাকাচ্ছে এবং খুব মাথা দুলাচ্ছে, যেন সে সব বুঝে ফেলেছে। এই গাধাটিকে বাড়িতে রাখাই ভুল হয়েছে, বিরাট বোকামি হয়েছে। ফিহা লাইব্রেরি ঘরে ফিরে গেলেন। অঙ্কের মডেলটা শেষ করতে হবে। নতুন পরিস্থিতির কারণে সব কাজকর্ম বন্ধ রাখার কোনো মানে হয় না। তাছাড়া এটা খুব জরুরি, খুবই জরুরি। লিম গভীর আগ্রহে নুহাসকে সব ঘুরে ঘুরে দেখাচ্ছে। নুহাস যা দেখছে তাতেই বিস্মিত হচ্ছে। একজন মানুষের জন্য এত প্রকাণ্ড বাড়ি! বাড়ির পেছনে ফুলের বাগান দেখে নুহাস হকচকিয়ে গেল। এত সুন্দর! নুহাস বলল, ফুলের বাগান বাড়ির পেছনে কেন? লিম দুঃখিত গলায় বলল, স্যার পছন্দ করেন না, এই জন্যই ফুলের বাগান বাড়ির পেছনে। উনি ফুল পছন্দ করেন না? না। আর কি কি উনি পছন্দ করেন না? গান পছন্দ করেন না। কি বলো তুমি? লিম দুঃখিত গলায় বলল, আমি খুব ভালো গাইতে পারি, কিন্তু এই বাড়িতে গান গাওয়ার উপায় নেই, স্যার বিরক্ত হন। কখনো গিয়ে দেখেছিলে? একবার রান্নাঘরে বসে গুনগুন করছিলাম। স্যার বললেন, গলায় কি হয়েছে, এরকম করছো কেন? দেখি, আমাকে একটা গান শোনাও তো। কোন ধরনের গান শুনতে চান? তোমার যা ইচ্ছা তুমি গাও, সব ধরনের গানই আমার ভালো লাগে। একটি প্রেমের গান গাইব? গাও। ফিহা চোখ বন্ধ করে একের পর এক সংখ্যা বলেছেন। পাঠক তা মেমোরি সেলে সাজিয়ে নিচ্ছে। এই প্রক্রিয়া আবার ব্যাহত হলো। লিমের গানের শব্দে আবার সব এলোমেলো হয়ে গেল। ফিহা বললেন, এসব কি হচ্ছে? পাঠক বলল, গান হচ্ছে স্যার। ফিহা বললেন, কে গান করছে? লিম। পিআর ধরনের রোবটদের ভয়েস সিনথেসাইজার খুব উন্নত মানের, তারা চমৎকার গাইতে পারে। ফিহার অসম্ভব বিরক্ত হওয়া উচিত, কারণ কাজটা আবার গোড়া থেকে শুরু করতে হবে। কিন্তু তিনি বিরক্ত হচ্ছেন না, তার ভালো লাগছে, অসম্ভব ভালো লাগছে। তিনি কান পেতে গানের কথাগুলি শোনার চেষ্টা করছেন। দিনের প্রথম আলোয় তোমাকে দেখতে চেয়েছিলুম, তুমি এলে না। মধ্যাহ্নের তীব্র আলোয় তোমাকে কেমন দেখায় জানা হলো না, কারণ তুমি মধ্যাহ্নে এলে না। সূর্যের শেষ রশ্মি কি তোমার রং বদলে দেয়? আমি জানি না, কারণ তুমি এলে রাতের অন্ধকারে। প্রিয়তম, আমি শুধু তোমাকে দেখতে চেয়েছিলাম, অন্ধকারে কি করে দেখব? ফিহা মুগ্ধ গলায় বললেন, গাধাটা তো ভালো গাইছে, বেশ ভালো গাইছে। পাঠক বলল, ডাটা এন্ট্রির কাজটা আজ বন্ধ থাকলে কি ক্ষতি হবে? থাকুক, বন্ধ থাকুক। আপনাকে এবং আপনার স্ত্রীকে আমি কি অভিনন্দন জানাতে পারি? হ্যাঁ, পারো। পাঠক নিচু গলায় বলল, মানুষের আনন্দ অনুভব করার ক্ষমতা আমার নেই, তারপরেও মনে হয় আপনার আনন্দ আমি খানিকটা বুঝতে পারছি। ধন্যবাদ পাঠক। সময় সমীকরণের অনেকগুলি ধাপ আপনি অতিক্রম করে এসেছেন। সীমাহীন আপনার প্রতিভা। শেষ ধাপটি অতিক্রম করতে আপনার স্ত্রী আপনাকে সাহায্য করবে, এই শুভকামনা। সে কি করে সাহায্য করবে? এই জটিল জগতে তার স্থান কোথায়? সে তার মতো করে আপনাকে সাহায্য করবে। গণিত এবং পদার্থবিদ্যার সাহায্যের প্রয়োজন আপনার নেই স্যার। হ্যাঁ, তাও বোধহয় ঠিক। একটি ক্ষুদ্র জায়গায় আমি আটকে গেছি, আমি জট খুলতে পারছি না। আপনি জটটা বুঝতে পারছেন, সারাক্ষণ তাকিয়ে আছেন জটটির দিকে। এই জট আপনা আপনি খুলবে না, খুললে সমূহ বিপদ পাঠক। জট খুলতে না পারলে মেন্টালিস্টরা আমাদের গ্রাস করে নেবে। সামনের পৃথিবী হবে মানবশূন্য পৃথিবী। সেই পৃথিবীতে থাকবে শুধু মেন্টালিস্ট, আর কেউ না। মানুষের সংখ্যা দ্রুত কমে আসছে পাঠক, অতি দ্রুত কমে আসছে।
পাঠক বলল, যে ক্ষমতাধর সেই টিকে থাকবে, এ সত্য স্বীকার করে নেয়াই কি ভালো না স্যার? তুমি মেন্টালিস্টদের ক্ষমতাধর বলছো? হ্যাঁ বলছি। ওরা যে টিকে যাচ্ছে এটিই কি সবচেয়ে বড় প্রমাণ নয় যে ওরা ক্ষমতাধর? সময় সমীকরণের আমি সমাধান বের করব। আমি নিজে যাব অতীতের পৃথিবীতে। প্রফেসর অ্যাঙ্গেলহার্স্ট যে বিশেষ পরীক্ষাটি করে প্রথম মেন্টালিস্ট শিশু তৈরি করেছিলেন, সেই পরীক্ষা আমি করতে দেব না। তা যদি করতে পারেন তাহলে বুঝতে হবে মানসিক ক্ষমতাধর, মেন্টালিস্টরা নয়। অবশ্যই মানুষ ক্ষমতাধর। আমি তা প্রমাণ করব পাঠক, আমি তা প্রমাণ করব। শোনো পাঠক, আমার সমস্যা কোন জায়গাটায় হচ্ছে আমি তোমাকে বলি। খুব সাদামাটাভাবে বলা যায়, সময়ের শুরু হচ্ছে বিগ ব্যাংয়ে, তারপর সময় এগিয়ে যাচ্ছে সামনের দিকে। আমাকে বলে কোনো লাভ হবে না, আমি তো স্যার এ ব্যাপারে আপনাকে কোনো সাহায্য করতে পারবো না। আমি জানি। তবু তুমি শোনো, একজন কাউকে শোনাতে ইচ্ছা করছে। সময়কে থার্মোডাইনামিক্সের দ্বিতীয় সূত্রের সঙ্গে তুলনা করো। খুব সহজ অর্থে থার্মোডাইনামিক্সের দ্বিতীয় সূত্র কি বলছে? বলছে সময় যতই এগুচ্ছে গরম জিনিস ততই শীতল হচ্ছে। ধরো 1 কাপ কফি টেবিলে রাখা হলো। সময়ের সঙ্গে সঙ্গে গরম কফি আরও গরম হবে না, ঠান্ডা হতে থাকবে। এই তথ্য স্যার আমি জানি। হ্যাঁ জানো, অবশ্যই জানো, কিন্তু এর মধ্যে একটি মজার ব্যাপার আছে। এটি একটি পরিসংখ্যানগত সূত্র। পরিসংখ্যান কাজ করে অসংখ্য অণুপরমাণু নিয়ে। সমষ্টিগতভাবে এইসব অণুপরমাণু গরম থেকে শীতল অবশ্যই হবে, কিন্তু পরিসংখ্যান আরও বলে এর মধ্যে কিছু অণুপরমাণু গরম থেকে আরও গরম হয়ে যেতে পারে। তাতে থার্মোডাইনামিক্সের দ্বিতীয় সূত্র ব্যাহত হবে না। বুঝতে পারছো? পারছি। তাহলে বুঝতেই পারছো এইসব অণুপরমাণু সময়ের উল্টো দিকে যাচ্ছে। আমার কাজ হচ্ছে তাদের নিয়ে। আমি প্রাথমিকভাবে প্রমাণ করেছি যে সময়ের উল্টো দিকে যাওয়া সম্ভব। হ্যাঁ, অবশ্যই সম্ভব। দেখো পাঠক, বহু পুরাতন একটা সূত্র দেখা যাক। TAU = (1 - v² / c²) ধরা যাক v হচ্ছে একটি বস্তুর গতি, c আলোর গতি। অতীতে যেতে হলে v এর মান হতে হবে আলোর গতির চেয়ে বেশি। যখন তা হবে তখন বস্তুর ওজন, বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ সব হয়ে যাবে কাল্পনিক সংখ্যা। সবার আগে চলে আসবে (√−1) আসবে না? আসবে। এই সমস্যার সমাধান আমার কাছে খুব জটিল কখনো মনে হয়নি। গণিতশাস্ত্রে আমরা কাল্পনিক সংখ্যা নিয়ে শুরু করি এবং একসময় সেটাকে সত্যিকার সংখ্যায় রূপান্তরিত করি। আমি অগ্রসর হচ্ছি কোন দিকে জানো? আমার জানার কথা নয় স্যার। হ্যাঁ, তোমার জানার কথা নয়, অবশ্যই তোমার জানার কথা নয়। দু ধরনের বস্তুর কণার কথা চিন্তা করা যাক। আলোর চেয়ে কম গতিসম্পন্ন বস্তু কণা, যেমন ধরো ইলেকট্রন, প্রোটন, যাদের বলা হয় টার্ডিয়ন্স। আবার অন্য কণা চিন্তা করো যাদের গতি আলোর চেয়ে বেশি, এরা হচ্ছে টেকিয়ন্স। এরা কাল্পনিক কণা, এদের অস্তিত্ব নেই। যার অস্তিত্ব নেই তাকে অস্তিত্ব দিতে হলে কি করতে হবে? তুমি স্পেস নিয়ে চিন্তা করো, স্পেসকে কি করলে এই কণাগুলি তৈরি হবে? স্যার, আপনি কি গ্রেগরিয়ান অ্যানালিসিসের কথা বলছেন? হ্যাঁ, আমি গ্রেগরিয়ান অ্যানালিসিসের কথা বলছি। আমি কতটা কাছাকাছি চলে এসেছি তুমি কি তা বুঝতে পারছো? বুঝতে পারছি না, তবে আপনার আনন্দ দেখে খানিকটা অনুমান করতে পারছি। আমি খুব কাছাকাছি আছি, খুব কাছাকাছি। একটি মাত্র জট, সেই জট খুলে যাচ্ছে। স্যার, আপনি বিশ্রাম করুন, পেছনের বাগানে চেয়ার পেতে দিই, আপনি আপনার স্ত্রীর সঙ্গে গল্প করুন। সে এখন আমার স্ত্রী নয় পাঠক, আমাকে মার্লালির কাছে যেতে হবে, লাইসেন্স নিয়ে আসতে হবে। কখন যাবেন? এখন যাব। আমি কি স্যার আপনার সঙ্গে আসব? তুমি আসতে চাচ্ছ কেন? আপনাকে খুব অস্থির লাগছে, সেজন্যই আসতে চাচ্ছি। না, আমি অস্থির না, আমি ঠিক আছি। আমি মার্লালির সঙ্গে দেখা করব। তার কাছ থেকে আমি আরও কিছু গ্রন্থও আনতে চাই। তুমি আমার টুপি এনে দাও। আপনি কি আপনার স্ত্রীকে কিছু বলে যাবেন না? না, ওর সামনে পড়তে কেন জানি লজ্জাও লাগছে। আচ্ছা পাঠক, মেয়েরা কি উপহার পেলে সবচেয়ে খুশি হয় বলো তো? আমি ফেরার পথে ওর জন্যে কিছু উপহার আনতে চাই। পাঠক মৃদুস্বরে বলল,
ভালোবাসার চেয়ে বড় উপহার আর কি হতে পারে স্যার? ভালো বলেছ পাঠক, ভালো বলেছ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উপহার হচ্ছে ভালোবাসা। আশ্চর্যের ব্যাপার কি জানো, এই উপহার আমি একমাত্র আমার পালক পিতামাতার কাছ থেকেই পেয়েছি, যারা দুজনই মেন্টালিস্ট। স্যার, আপনি আমাদের ভালোবাসাও পেয়েছেন, তবে আমরা যন্ত্র, আমাদের ভালোবাসা মূল্যহীন। পাঠক, ভালোবাসা মূল্যহীন নয়, আজ সম্ভব না, কিন্তু একদিন নিশ্চয়ই ভালোবাসাকে অঙ্কে নিয়ে আসা যাবে। অঙ্কের মডেল তৈরি করা হবে, হয়তো আমিই তা করব। আমি কি আপনাকে গেট পর্যন্ত এগিয়ে দেবো স্যার? দাও, এগিয়ে দাও। গাধার লিম দেখি এখনও গান গাইছে। ব্যাটার গলা এত সুন্দর তা তো জানতাম না। তাকে বারবার গাধা বলা বোধহয় ঠিক হচ্ছে না। মারলালি বললেন, এই সামান্য বিষয় নিয়ে আপনার আসার প্রয়োজন ছিল না। বিয়ের লাইসেন্স এমন জরুরি কিছু নয়। ফিহা বললেন, আরেকটা জরুরি বিষয় আমার আলোচ্য সূচিতে আছে। আপনার কি সময় হবে? আমার সময়ের একটু টানাটানি যাচ্ছে, কিন্তু আপনার জন্য সময় বের করা হবে। মেন্টালিস্টদের উপর লেখা আরও কিছু বই পড়তে চাচ্ছি। কেন? যে বইটি দিয়েছেন সেটি অস্পষ্ট। সব বই অস্পষ্ট, বিজ্ঞানের বই এগুলি নয়। মেন্টালিস্টদের জীবনযাপন পদ্ধতি, এদের আচার অনুষ্ঠান সম্পর্কে যদি কোনো বই থাকে। শুনুন মহামতি ফিহা, আপনি যেভাবে কথা বলছেন তার থেকে মনে হতে পারে আমরা মানুষ নই, আমরা জন্তু বিশেষ। শুধু শুধুই আপনি রাগ করছেন। আমি মোটেই রাগ করছি না। আপনাকে মেন্টালিস্ট সম্পর্কে আর কোনো বই দেওয়া যাবে না। আপনি সমাজবিজ্ঞানী নন, আপনি তাত্ত্বিক পদার্থবিদ। বাজে কাজে সময় নষ্ট করবেন কেন? সবার কাজ নির্দিষ্ট করা আছে, আপনি আপনার কাজ করবেন। ফিহা তীক্ষ্ণ গলায় বললেন, সবার সব কাজ তো আপনারা করিয়ে নিচ্ছেন। আমি জানতে চাচ্ছি আমাদের কাজটা কি? আপনারা কি করেন? মাটির নিচে শহর বানিয়ে বাস করেন জানি, কিন্তু বেঁচে থাকা ছাড়া আর কি করেন? আমরা ভাবি। কি ভাবেন? পৃথিবীর মঙ্গল নিয়ে ভাবি, মানুষকে পরিচালনা করার সর্বোত্তম পন্থা নিয়ে ভাবি, ভবিষ্যৎ পৃথিবী কি করে সাজানো হবে তা নিয়ে ভাবি। ভবিষ্যৎ পৃথিবীতে আমাদের স্থান কোথায়? আমার জানা নেই। শুনুন মহামতি ফিহা, আজ আপনি বিয়ে করেছেন, একটি তরুণী মেয়ে ঘরে আপনার জন্য অপেক্ষা করছে। আজ কেন বাজে তর্ক করে সময় নষ্ট করছেন? তার কাছে যান, যাবার পথে ফুল কিনে নিয়ে যান। ফুলের দোকান এত রাতে নিশ্চয়ই বন্ধ হয়ে গেছে, আমি খোলাবার ব্যবস্থা করছি। কোনো প্রয়োজন দেখছি না। আপনার প্রয়োজন নেই, কিন্তু মেয়েটির প্রয়োজন আছে। আপনারা মেন্টালিস্ট নন, আপনাদের এক একজনের চিন্তাভাবনা এক এক রকম। ফুল একজনের কাছে অর্থহীন, অন্যজনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। ফিহা উঠে দাঁড়ালেন। মারলালি বললেন, আমি দুঃখিত যে আপনি খানিকটা হলেও মন খারাপ করে যাচ্ছেন। আপনার মন ভালো করার জন্য কিছু কি করতে পারি? আমি আমার পালক বাবা মার সঙ্গে দেখা করতে চাই। তা কি সম্ভব হবে? না, তা সম্ভব হবে না। তারা যদি ভূগর্ভস্থ শহরে না থাকতেন তাহলে সম্ভব হতো। ভূগর্ভস্থ শহর শুধু মেন্টালিস্টদের জন্যে। সাধারণ মানুষ সেখানে গেলে শহর কি অসুচি হয়ে যাবে? সূচি অসুচির প্রশ্ন নয়, এটা হচ্ছে আইন। আইনের পেছনে যুক্তি থাকে। এই আইনের পেছনের যুক্তিটি কি? আমরা মানুষ হিসেবে আপনাদের থেকে অনেকখানি আলাদা। সহাবস্থান আমাদের পক্ষে সম্ভব নয় বলেই এই ব্যবস্থা। আপনারা আমাদের সম্পর্কে যত কম জানবেন ততই মঙ্গল। আপনারা আমাদের সম্পর্কে সব কিছুই জানবেন, আর আমরা কিছু জানব না। আপনাদের সম্পর্কে জানা আমাদের প্রয়োজন, কিন্তু আমাদের সম্পর্কে আপনাদের জানা প্রয়োজন নয়। আলোচনা যথেষ্ট হয়েছে ফিহা, এখন বাড়ি যান। ফুলের দোকান কি খোলাবার ব্যবস্থা করব? ফিহা জবাব না দিয়ে বের হয়ে এলেন। রাস্তায় তেমন আলো নেই। ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থায় যে সমস্যা হয়েছিল সেই সমস্যা এখনও কাটিয়ে ওঠা যায়নি। ফিহা হাঁটছেন অন্ধকারে। তীব্র হতাশা বোধ তাকে গ্রাস করতে শুরু করেছে। ফিরে এসেছে পুরনো অস্থিরতা। স্যার, তিনি চমকে তাকালেন। অন্ধকারে রাস্তার পাশে বিশালদেহী একজন যুবক। আপনি কে? স্যার, আমি টহল পুলিশ। আপনি কোথায় যেতে চান বলুন, আমি আপনাকে পৌঁছে দেব। তার কোনো প্রয়োজন নেই, আপনাকে ধন্যবাদ। আমি যদি আপনার পেছনে পেছনে আসি আপনার কি অসুবিধা হবে? হ্যাঁ হবে, আমি একা হাঁটতেই পছন্দ করি। ভালো কথা, এরিন নামের একজন টহল পুলিশের সঙ্গে আমার পরিচয় ছিল।
তাকে কি একটা খবর দিতে পারবেন? তাকে কি বলবেন যে আমি বিয়ে করেছি? এডেনকে খবর দেওয়া যাবে না স্যার। কেন? ঝড়ের রাতে সে মারা গেছে। রাস্তায় ডিউটি ছিল, রাস্তা ছেড়ে কোথাও আশ্রয় নেবার অনুমতি ছিল না, কাজেই সে ঝড়ের সময় রাস্তায় দাঁড়িয়েছিল। প্রাণ বাঁচানোর জন্যেও সে কোথাও যেতে পারেনি। না, আমরা মানসিকভাবে নিয়ন্ত্রিত। ও আচ্ছা। ফিহা এগিয়ে চললেন। টহল পুলিশ দাঁড়িয়ে আছে, এক দৃষ্টিতে দেখছে তাকে। ফিহা রাতের খাবার শেষ করলেন নিঃশব্দে। নুহাশ তার মুখোমুখি বসেছে, কিন্তু তার সঙ্গে তেমন কোনো কথাবার্তা হচ্ছে না। অন্যদিন খাবার টেবিলের আশেপাশে লিম এবং পাঠক দুজনই থাকে, আজ তারা নেই। নুহাশ বলল, আপনার খাবারে লবণের সমস্যা হয় বলে শুনেছি, লবণ কি ঠিক আছে? ঠিক আছে। আপনাকে অসম্ভব চিন্তিত মনে হচ্ছে। চিন্তিত না, আমার মন খারাপ হয়ে আছে। মেন্টালিস্টদের সঙ্গে দেখা হলেই আমার মন খারাপ হয়ে যায়। ওদের সঙ্গে দেখা না করলেই পারেন। দেখা না করেও কি ওদের হাত থেকে উদ্ধার পাওয়ার উপায় আছে? এই মুহূর্তে আমরা দুজন যে কথা বলছি তা কি মেন্টালিস্টরা শুনছে না? নুহাশ ক্ষীণ স্বরে বলল, খুব সম্ভব শুনছে। আমার প্রায়ই ইচ্ছা করে আমরা সাধারণ মানুষরা পৃথিবীর কোনো এক নির্জন প্রান্তে চলে যাই। আমাদের নিজেদের একটি দেশ হোক, স্বাধীন দেশ। নুহাশ কঠিন গলায় বলল, এই জাতীয় কথা আর কখনো বলবেন না। যারা এই জাতীয় কথা বলেছে বা ভেবেছে তাদের ভয়াবহ শাস্তির কথা কি আপনি জানেন না? ফিহা চুপ করে গেলেন। হ্যাঁ, এই অপরাধের শাস্তির কথা তিনি জানেন। শাস্তি একটি, জেল নয়, মৃত্যুদণ্ড নয়, মানসিকতা হরণ। অপরাধীর মাথা থেকে সমস্ত স্মৃতি নষ্ট করে দেয়া হয়। অপরাধী তখন পৃথিবীতে সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতোই হয়ে যায়। সে কিছুই জানবে না, সব তাকে নতুন করে শিখতে হবে। সে হাঁটতে শেখে, কথা বলতে শেখে। এই শাস্তির চেয়ে মৃত্যুদণ্ড অনেক সহজ শাস্তি। খাওয়া শেষ না করেই ফিহা উঠে পড়লেন। তার আর খেতে ইচ্ছা করছে না। নুহাশ বলল, আপনার কি শরীর খারাপ করছে? না, তুমি ঘুমোতে যাও, আমি কাজ করব। কি কাজ করবেন? অঙ্কের একটা মডেল তৈরি করার চেষ্টা করছি, ওটা শেষ করব। আজ না করলে হয় না? না, হয় না নুহাশ। এই জিনিসটা আমার মাথায় ঘুরছে। এটা শেষ না করে অন্য কোনো কিছুতেই আমি মন দিতে পারবো না। আপনি যখন কাজ করবেন তখন আমি কি আপনার পাশে বসে থাকতে পারি? না, পারো না। তুমি রাগ করো না নুহাশ। আমি রাগ করিনি, তবে আপনাকে একটা কথা দিতে হবে। ফিহা বিস্মিত হয়ে বললেন, কি কথা? রাতে আপনি যখন ঘুমোতে আসবেন তখন আমি আপনাকে একটা গল্প পড়ে শোনাব। অতি প্রাকৃত গল্পগুচ্ছ থেকে একটা গল্প। আপনাকে সেই গল্প শুনতে হবে। আমি কখন ঘুমোতে আসি তার তো ঠিক নেই। নুহাশ লজ্জিত গলায় বলল, যত রাতই হোক আমি জেগে থাকবো আপনার জন্যে। ডাটা এন্ট্রির মাঝপথে আবারও বাধা পড়ল। কমিউনিকেটরে যোগাযোগ করলেন মারলালি। মহমতি ফিহা, কথা বলছি। গভীর রাতে আপনাকে বিরক্ত করছি বলে দুঃখিত। কি বলবেন বলুন। আপনি আপনার পালক বাবা মার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, সেই ব্যবস্থা করা হয়েছে। আপনি বলেছিলেন ব্যবস্থা করা যাবে না। এখন করা হয়েছে। এরা দুজনেই গুরুতর অসুস্থ, মৃত্যুর জন্য অপেক্ষা করছেন। মৃত্যু পথযাত্রী মেন্টালিস্টদের শেষ ইচ্ছা পূর্ণ করা হয়। এরা দুজন আপনাকে দেখতে চাচ্ছেন। আপনি কি আসবেন? আমি এক্ষুনি আসছি। আপনার গেটের কাছে গাড়ি থাকবে। ফিহা পাঠকের দিকে তাকালেন। পাঠক বলল, আমার মনে হয় আজ রাতে কাজটা করতে পারবো না। আমারও তাই মনে হচ্ছে। নুহাশের সঙ্গে খানিকটা সময় কাটাতে হবে। সে আমাকে কি এক গল্প নাকি পড়ে শোনাবে। আপনি কখন ফিরবেন? বুঝতে পারছি না কতক্ষণ লাগবে। তাড়াতাড়ি ফিরতে চেষ্টা করব। এখন কটা বাজে? রাত ৩টা। ভোর হবার বেশি বাকি নেই। ফিহা বাড়ি থেকে বের হলেন। নুহাশকে কিছু বলে গেলেন না। ৪০ বছর পর ফিহা তার পালক পিতামাতাকে দেখলেন। ঘরে এই দুজন ছাড়া অন্য কেউ নেই। প্রশস্ত একটি খাটে দুজন বসে আছেন। দুজনকেই চূড়ান্ত রকমে অসুস্থ বলে মনে হচ্ছে। দেখেই মনে হচ্ছে এরা মৃত্যুর জন্যে অপেক্ষা করছেন। মানুষ না কঙ্কাল
জলজলে চোখ ছাড়া এদের যেন কিছুই নেই। ঘর প্রায় অন্ধকার, অস্পষ্টভাবে সব কিছু চোখে আসে। ফিহা বললেন, আপনারা কেমন আছেন? দুজনে একসঙ্গে ফিহার দিকে তাকালেন। বৃদ্ধ হাতের ইশারায় ফিহাকে পাশে বসতে বললেন। ফিহা বললেন, আপনার কি কথা বলার মতো শক্তি আছে? দুজনই একত্রে হ্যাঁ সূচক মাথা নাড়লেন, কিন্তু কোনো কথা বললেন না। ফিহা বললেন, আমার শৈশব আপনারা আপনাদের ভালোবাসায় ডুবিয়ে দিয়েছিলেন। আপনাদের ছেড়ে চলে এলেও আমি সেই ভালোবাসার কথা ভুলিনি। আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারটির নামকরণ করা হয়েছে আপনার নামে, মিরান ফাংশন। বৃদ্ধ মিরান আবার মাথা নাড়লেন, আবার হাত ইশারা করে পাশে বসতে বললেন। ফিহা বসলেন না, দাঁড়িয়ে রইলেন। দুজনকে দেখে তীব্র কষ্ট হচ্ছে। এতটা কষ্ট তার হবে তা কখনো কল্পনা করেননি। তার চোখ ভিজে উঠল। তিনি কোমল গলায় বললেন, যতদিন পদার্থবিদ্যা বেঁচে থাকবে আপনার নাম বেঁচে থাকবে। আমি আপনাদের ছেড়ে এসেছি, কিন্তু আপনাদের ভালোবাসার অমর্যাদা করিনি। আমি মেন্টালিস্টদের ঘৃণা করি, তারা আমাদের রোবট বানিয়ে রেখেছে। আপনারাও মেন্টালিস্ট, আমি আপনাদেরও ঘৃণা করি। কিন্তু কিন্তু কি? আপনাদের দুজনের প্রতি আমার ভালোবাসার সীমা নেই। জানি। কি করে জানেন? আমরা মেন্টালিস্ট, আমরা দূর থেকে তোমার মন পড়তে পারি। 40 বছর ধরেই পড়ছি। 40 বছর ধরে তোমার মঙ্গল কামনা করছি। আপনাদের ধন্যবাদ। নুহাস মেয়েটি ভালো, তুমি সুখী হবে। আপনাদের আবারও ধন্যবাদ। আমরা তোমার স্ত্রীর জন্য ফুল আনিয়ে রেখেছি, ফুলগুলি নিয়ে যেও। অবশ্যই নিয়ে যাব। ফিহা লক্ষ্য করলেন খাটের একপাশে প্রচুর গোলাপ, টকটকে রক্ত বর্ণের গোলাপ। ফিহার চোখ আবারও ভিজে উঠছে। তুমি ছোটবেলায় যেসব খেলনা নিয়ে খেলতে তার কোনোটাই আমরা নষ্ট করিনি। তুমি কি সেগুলি দেখতে চাও? না। বৃদ্ধা এবার কথা বললেন, অতি ক্ষীণ স্বরে বললেন, খুব ছোটবেলায় তুমি পিঠে ব্যথা পেয়েছিলে। ছোটবেলায় ক্ষত চিহ্ন ছিল, এখনো কি আছে? আছে। তুমি ছোটবেলায় বারবার ছুটে ছুটে আসতে, আমাকে বলতে, মা আমার ব্যথায় চুমু দিয়ে দাও। তোমার কি মনে আছে? আছে। তুমি যদি খুব লজ্জা না পাও তাহলে আমি সেখানে আরেকবার চুমু দিতে চাই। ফিহা গায়ের কাপড় খুললেন। তার কোনো রকম লজ্জা লাগলো না, বরং মনে হলো এই তো স্বাভাবিক। বৃদ্ধা গভীর আবেগে চুমু খেলেন। বৃদ্ধার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। ফিহা বললেন, যাই। আর একটু বসো, আমার পাশে বসো। ফিহা বসলেন। বৃদ্ধ বললেন, আমার হাত ধরে বসো। পক্ষাঘাত হয়েছে, আমি হাত নাড়তে পারি না। পারলে আমি তোমার হাত ধরতাম। ফিহা বৃদ্ধার হাত ধরলেন। বৃদ্ধ বললেন, তুমি সময় সমীকরণের সমাধান করতে যাচ্ছ? হ্যাঁ। তুমি চাচ্ছ অতীতে ফিরে যেতে, যাতে আদি মেন্টালিস্ট তৈরির এক্সপেরিমেন্ট কেউ করতে না পারে। আপনারা মেন্টালিস্ট, আমি কি ভাবছি তার সবই আপনারা জানেন। হ্যাঁ জানি, কিন্তু তুমি জানো না তোমার চিন্তায় বড় ধরনের ভুল আছে। তুমি যেই মুহূর্তে সমাধান বের করবে সেই মুহূর্তে মেন্টালিস্টরা তা জেনে যাবে। অতীতে তুমি যেতে পারবে না ফিহা, তোমাকে যেতে দেয়া হবে না। তোমার বিদ্যা কাজে লাগিয়ে একটি রোবট পাঠানো হবে, তাকে মেন্টালিস্ট তৈরির বিদ্যা শিখিয়ে দেয়া হবে। এইভাবেই চক্র সম্পন্ন হবে। আপনি নিশ্চিত? হ্যাঁ। চক্র ভাঙা যাবে না? তুমি যদি সময় সমীকরণ বের না করো তাহলেই চক্র ভেঙে যাবে। অতীতে কেউ যেতে পারবে না, মেন্টালিস্টরা তৈরি হবে না। চক্র সম্পূর্ণ করার জন্যেই তোমাকে দরকার। ধর্মগ্রন্থে তা আছে। ধর্মগ্রন্থে কি আছে? ধর্মগ্রন্থে লেখা আছে, জ্ঞানী শত্রুদের প্রতি মমতা রাখিও, কারণ জ্ঞানী শত্রুরা জগতের মহৎ কর্ম সম্পাদন করে। তোমাদের মহাশত্রুর কারণেই তোমরা চক্র সম্পন্ন করবে। সে মিরানের পালক পুত্র, সে জ্ঞানী। ধর্মগ্রন্থে আমার নাম উল্লেখ আছে বলেই কি মেন্টালিস্ট আমাকে আলাদা করে দেখে? হ্যাঁ, তোমার জ্ঞান তাদের প্রয়োজন। তোমার জ্ঞান ছাড়া চক্র সম্পূর্ণ হবে না। ফিহা চুপ করে দাঁড়িয়ে রইলেন। বৃদ্ধা বললেন, আমরা দুজন সর্বশক্তি দিয়ে তোমার মস্তিষ্ক রক্ষা করে চলেছি। 40 বছর ধরেই করছি।
যে কারণে এখনও কেউ তোমার মস্তিষ্ক থেকে কিছু জানে না। আমরা বেশি দিন বাঁচব না, তখন সবাই জানবে। আমাদের যা বলার তোমাকে বললাম, এখন তুমি তোমার বিবেচনা অনুযায়ী কাজ করবে। ফিহা বললেন, আমি আপনাদের ভালোবাসি। জানি ভালোবাসার কথা বলার প্রয়োজন হয় না। বৃদ্ধ এবং বৃদ্ধা দুজনই কাঁদতে লাগলেন। ফিহা দীর্ঘ সময় চুপচাপ বসে রইলেন। তারপর উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, আমি যদি মারা যাই তাহলে চক্র ভেঙে যাবে, কারণ সময় সমীকরণ বের হবে না। বৃদ্ধ মিরান হ্যাঁ সূচক মাথা নাড়লেন। ফিহা বললেন, চক্র ভেঙে গেলে মেন্টালিস্টরা তৈরি হবে না, মেন্টালিস্টদের বিষয়ে বই লেখা হবে না, মেন্টালিস্টদের যাবতীয় ধর্মগ্রন্থের সমস্ত লেখা মুছে যাবে। বৃদ্ধ বৃদ্ধা দুজনেই হ্যাঁ সূচক মাথা নাড়লেন। আমার যে হঠাৎ আপনাদের কাছে আসার ইচ্ছা হলো, তার কারণ কি এই যে আপনারা আমাকে ডেকেছেন? হ্যাঁ, তুমি যেভাবে ভাঙতে চাচ্ছ সেভাবে তা সম্ভব নয়, এই কথাটি তোমাকে জানিয়ে যেতে চেয়েছিলাম। আপনারা চান চক্র ভেঙে যাক? চাই। এই চক্র অন্যায় চক্র। আপনাদের কাছে কি কোনো বিষ আছে? হ্যাঁ, আমরা জোগাড় করে রেখেছি। আমরা জানি তুমি চাইবে। বৃদ্ধা বিষের শিশি বের করে আনলেন। 10 বছর ধরে তারা এই শিশি আগলে রেখেছেন। এখন আর আগলে রাখার প্রয়োজন নেই। ফিহা বললেন, বিষের ক্রিয়া কতক্ষণ পর শুরু হবে? ঘণ্টাখানেক লাগবে। ক্রিয়া করবে খুব ধীরে, ব্যথা বোধ হবে না। আমরা তোমাকে ব্যথা পেতে দেব না। তুমি তোমার স্ত্রীর কাছে পৌঁছতে পারবে। ফিহার হাতে একরাশ গোলাপ। বাড়ি ফিরছেন হেঁটে হেঁটে। বিষের ক্রিয়া শুরু হয়েছে। তিনি বুঝতে পারছেন তার চিন্তা চেতনা আচ্ছন্ন হয়ে আসছে। তবু গভীর আনন্দে তার মন পরিপূর্ণ। চক্র ভেঙে যাচ্ছে, ভয়ঙ্কর একটি চক্র ভেঙে যাচ্ছে। ফিহা দ্রুত পা ফেলতে চেষ্টা করছেন। যে করেই হোক নুহাসের কাছে পৌঁছতে হবে। তার গল্পটির শুরুটা হলেও শুনতে হবে। তবে মনে হয় ভোর হতে বেশি দেরি নেই। চারদিকে আলো হতে শুরু করেছে। ফিহার হাতের ফুলগুলি রাস্তায় পড়ে যাচ্ছে। তিনি দূরে ঘণ্টার ধ্বনি শুনতে পাচ্ছেন। কোত্থেকে আসছে এই ঘণ্টাধ্বনি? রাস্তার মানুষ অবাক হয়ে দেখছে। ফুল বিছিয়ে বিছিয়ে একজন মানুষ এগিয়ে যাচ্ছে। সে পা ফেলছে এলোমেলো ভঙ্গিতে। অন্ধকারে মানুষটিকে চেনা যাচ্ছে না। যারা ফুল ছড়িয়ে এগিয়ে যায় তাদের চেনারও তেমন প্রয়োজন নেই। গল্পের সমাপ্তি এখানেই। আজকের পর্ব দিয়ে শেষ হলো আমাদের 3টি পর্বের ধারাবাহিক একটি উপন্যাস। উপন্যাসটির নাম হলো ফিহার সমীকরণ। লিখেছেন হুমায়ুন আহমেদ। আশা করছি আপনাদের পুরো উপন্যাসটি খুবই ভালো লেগেছে। আপনাদের যদি এরকম রিকোয়েস্টেড কোনো উপন্যাস বা বড় গল্প থেকে থাকে, আমাদেরকে ফেসবুক পেজ অথবা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের অনুরোধ বা আপনাদের সাজেস্টেড গল্প আমরা প্রথমে প্রায়োরিটি দিয়ে থাকব। আর এই চ্যানেলটি যদি আপনারা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী যে কোনো আপডেট খুব সহজেই আপনারা পেয়ে যেতে পারেন। এই চ্যানেলটি ছাড়াও আপনারা হয়তো জেনে থাকবেন আমাদের আরও একটি চ্যানেল আছে, যেটাতে আমরা শুধুমাত্র ছোট গল্পগুলো আপলোড করে থাকি। চ্যানেলটির নাম হলো 15 মিনিটস অডিও বুক। সবাইকে নতুন কোনো উপন্যাস শোনার আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।